যে কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন নেইমার। সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই বলেছেন বিএফইউজে মহাসচিব। বন্ধ থাকা 25 রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের 15টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন বস্ত্রমন্ত্রী। শিক্ষার্থীরা তৃতীয় ভাষা জানলে যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে বলেছেন প্রধানমন্ত্রী। রাজস্ব আদায়ে ঐতিহাসিক সাফল্য, কাঁচাবাজার ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে। সর্বশেষ জানাবো, ৪৫ মাস পর রিজার্ভ আবার $৩৭ বিলিয়ন ছাড়ালো। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই বলেছেন বিএফইউজে মহাসচিব। দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে উল্লেখ করে এই সংকট উত্তরণে সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যভিত্তিক। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই। এক্ষেত্রে আপোষেরও কোনো সুযোগ নেই। সোমবার 29 জুন দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসন রোধ ও জবাবদিহিমূলক কাঠামো শীর্ষক এই সেমিনারে আয়োজন করা হয়। অপসাংবাদিকতার প্রসঙ্গ টেনে কাদের গনি বলেন, বগল সম্পাদকরা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছেন। পত্রিকা ছাপিয়ে সেটি বগলে নিয়ে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে গিয়ে তদবির বাণিজ্যে লিপ্ত হচ্ছেন। এসব বগল সম্পাদক ও হলুদ সাংবাদিকতার কারণে মানুষ অতিষ্ঠ। তিনি আরো বলেন, যা ইচ্ছে তাই লিখে দেওয়া সাংবাদিকতা নয়, অথচ অহরহ এমনটা হচ্ছে। তাই জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সত্য লিখবেন, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দেবে। কাদের গনি বলেন, সাংবাদিকদের বিবেকবান হতে হয়, কিন্তু আজ আমরা নিজেরাই আত্মসমর্পণ করে বসে আছি। দাস সাংবাদিকদের মানুষ ঘৃণা করে। এ সময় তিনি গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের দলদাস সাংবাদিকদের গণবিরোধী ভূমিকার কথাও তুলে ধরেন। ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএফইউজের মহাসচিব। তিনি বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের শিকার হচ্ছি। 2025 সালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে 140টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারা দেশে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধ থাকা 25 রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের 15টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন বস্ত্রমন্ত্রী। দেশে বর্তমানে সুতা, বয়ন ও ডাইং ফিনিশিং মিলিয়ে 1805টি বস্ত্রকল ও 266টি পাটকল রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার 29 জুন সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের অধীনে 25টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকল রয়েছে। এছাড়া বেসরকারি খাতে বাংলাদেশের টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে প্রায় 1780টি সুতা, বয়ন ও ডাইং ফিনিশিং মিল পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীনে রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল সহ দেশে লাইসেন্সপ্রাপ্ত পাটকলের মোট সংখ্যা 266টি। মন্ত্রী বলেন, এর মধ্যে 193টি পাটকল চালু এবং 73টি পাটকল বন্ধ রয়েছে। বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী বন্ধ কারখানা পুনরায় চালুর অংশ হিসেবে বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলের মধ্যে 15টি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে 4টি বস্ত্রকলের জন্য নির্বাচিত বেসরকারি অংশীদারদের সঙ্গে চুক্তি সই ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। এগুলোর মধ্যে 2টি বস্ত্রকলে উৎপাদন শুরু হয়েছে। এছাড়া আরও 11টি বন্ধ বস্ত্রকল পিপিপি পদ্ধতিতে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চালুর কার্যক্রম চলমান রয়েছে যোগ করেন তিনি। মন্ত্রী বলেন, 2020 সালে সরকারি সিদ্ধান্তে বিজিএমসির অধীনে 25টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে এসব পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীরা তৃতীয় ভাষা জানলে যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে বলেছেন প্রধানমন্ত্রী। দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষতা ভিত্তিক করতে একাধিক নতুন উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের ভবিষ্যৎকে আমরা সাজাবো, সেজন্যই সিদ্ধান্ত নিয়েছি।
ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে ইংরেজি সহ আরও কিছু ভাষা আমরা সিলেক্ট করব, যে ভাষা শিখলে দেশে বা বিদেশের যে কোনো জায়গায় গেলে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। তাই বিভিন্ন ভাষা আমরা তোমাদের শেখাতে চাই, এর সঙ্গে ইনোভেশন তো আছেই। সোমবার 29 জুন রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মুচি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং জাতীয় প্রদর্শনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এখানে সব বিষয় কিন্তু তোমাদের নিয়ে, তোমাদের বন্ধুবান্ধব যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের আয়োজন তোমাদের ঘিরে, আমাদের সব কাজ তোমাদের ঘিরে, কারণ আমরা এখন আছি, পরে আর থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা খেলাধুলায় হোক বা উদ্ভাবনে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে, কারণ আমরা এখন আছি, পরে থাকবো না, কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি বলেন, আমাদের প্রতিটি কাজের আউটপুট থাকতে হবে যা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে বাংলাদেশকে অন্য সব দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবে। রাজস্ব আদায়ে ঐতিহাসিক সাফল্য, কাঁচাবাজার ক্ষুদ্র মুদি দোকানে ভ্যাটের বাইরে। দেশের রাজস্ব ব্যবস্থাপনায় ঐতিহাসিক সাফল্য হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লাখ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার 29 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মাথায় গৃহীত নানা পদক্ষেপের কারণে রাজস্ব খাতে এই গতিশীলতা এসেছে উল্লেখ করে তিনি আরও জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকানকে সম্পূর্ণভাবে এই ভ্যাটের আওতায় বাইরে রাখা হবে। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব। সরকারের করের হার বৃদ্ধি না করে কর ভিত্তি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চায়। রাজস্ব ব্যবস্থাপনাকে করদাতা বান্ধব করা এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা আনা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে এবং হয়রানি বন্ধে সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান এই ভ্যাটের আওতার বাইরে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। ৪৫ মাস পর রিজার্ভ আবার $37 বিলিয়ন ছাড়ালো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা ৪৫ মাস পর আবারও $37 বিলিয়ন ঘরে ফিরেছে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতার ফলে সোমবার 29 জুন দিন শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার 29 জুন দিন শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $37.05 বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্য দিয়ে প্রায় ৪৫ মাস পর দেশের রিজার্ভে আবারও $37 বিলিয়ন মাইলফলক অতিক্রম করল। এর আগে 2022 সালের সেপ্টেম্বরে রিজার্ভ প্রথমবারের মতো $37 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ $32.48 বিলিয়ন। চলতি মাসের শুরুতে একজন মোট রিজার্ভ ছিল $34.76 বিলিয়ন এবং বিপিএম 6 অনুযায়ী ছিল $30.10 বিলিয়ন। সেই হিসাবে এক মাসে মোট রিজার্ভ বেড়েছে প্রায় $2.3 বিলিয়ন এবং বিপিএম 6 অনুযায়ী বেড়েছে প্রায় $2.4 বিলিয়ন। তবে মোট রিজার্ভের পুরো অর্থ ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদী বৈদেশিক দায় এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বাদ দিলে যে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ থাকে সেটি অর্থনীতির প্রকৃত সক্ষমতার নির্দেশক হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণভাবে ব্যবহারযোগ্য রিজার্ভের একটি পৃথক হিসাব সংরক্ষণ করে। এতে আইএমএফ এর বিশেষ ড্রয়িং অধিকার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের নিষ্পত্তির জন্য সংরক্ষিত অর্থসহ কয়েকটি খাত বাদ দেওয়া হয়েছে, যদিও হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।